মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। জলদস্যু কেন, গোটা তিসফুনের সৈন্যবাহিনীও আমাদের 100 জনের সামনে দাঁড়াতে পারবে না। এখানে কেউ তোমাদের ধরতে পারবে না, সে যত বড় মাস্তানি হোক না কেন। আমি কিছু করিনি, মেরো না, মেরো না, দয়া করে মেরো না। তখন থেকে কি তোতা পাখির মতো আমিনুর করে যাচ্ছ? তুমি নূর তো কি হয়েছে? সেলাম করতে হবে নাকি কদমবুজি করতে হবে? গর্দান নেব, সব কটার গর্দান নেব আমি। দরকার নেই আমার এমন অপদার্থ লোকজনের। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন যুবক নূর এবং এক লড়াকু মেয়ে, দ্বিতীয় পর্ব। আগের পর্বে বেগম শাহরাজাদ শুরু করেছেন নতুন কাহিনী। এই গল্পের নায়ক এক 14 বছরের ছেলে, তার নাম নূর, বাড়ি কায়রোতে। তার আব্বা শের এককালে খুব গরিব ছিল। বহু কষ্ট করে তিলে তিলে সঞ্চয় করে সে হয়ে ওঠে এক প্রতিষ্ঠিত সওদাগর। তারপরে সে বিয়ে করে। বিয়েটা বয়স অনুপাতে একটু দেরি করেই সে করে ফেলে। আল্লাহর আশীর্বাদে বেশি বয়সেই পায় এক হীরের টুকরো ছেলে। আদর করে তার নাম রাখে নূর। নূরকে দুনিয়ার আড়ালে রেখে বহু যত্নে বড় করে তোলে শের ও তার বিবি। কিন্তু পুরুষ মানুষ নূর, আব্বার পরে তাকেই সামলাতে হবে আব্বার কারবার। তাকে কি আর দুনিয়া থেকে আড়াল করে রাখা যায়? তাই শের তার বিবির কথায় নূরকে সঙ্গে করে দোকানে নিয়ে যাওয়া শুরু করে। দোকানেই জুটে যায় কিছু বন্ধু, বয়সে সকলেই তার চেয়ে বড়। তাদের পাল্লায় পড়ে এক রাতে শরাব পান করে নূর। শের প্রতিষ্ঠিত সওদাগর, ধন দৌলতের অভাব নেই তার, কিন্তু সে শরাব নিজেও খায় না, কাউকে খাওয়ায়ও না। শরাব খাওয়া সে গুনাহ মনে করে। তাই নূর যখন শরাবের নেশায় টলতে টলতে বাড়ি ফেরে, সে সহ্য করতে পারে না। তার জীবনের একমাত্র স্বপ্ন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নূরকে চর মারে সে। উত্তরে নূরও ঘুষি মারে তার আব্বাকে। তার আব্বার গায়ে হাত তোলে নূর। এর জন্য অনেকটাই দায়ী নূরের আব্বা আর আম্মি। তারা তাদের ছেলেকে বাকি সব শিক্ষা দিলেও দুনিয়াদারির শিক্ষাটা ঠিক দিতে পারেননি। হয়তো তাই হুজুর, আর তাই এমন ঘা খেতে হলো সওদাগর শেরকে। 14 বছরের ছেলেটাকে বের করে দিতে হলো বাড়ি থেকে। মাঝখান থেকে আরো একটা কাণ্ড ঘটল দুনিয়াজাদ, খেয়াল করলে? কি কাণ্ড হুজুর? খেয়াল করনি? ইস, গোস্তাকি মাফ হুজুর, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। আজ কিন্তু তোমার আপা আগের কাহিনী নিজেই বলে দিয়েছে। আজ আর আমার স্মরণ শক্তির পরীক্ষা নিতে পারলে না। সে পরীক্ষা তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন হুজুর, আমাকে নিতে হয়নি। এবং আপনি প্রমাণও করে দিয়েছেন যে আপনার আগের কাহিনী সব মনে আছে। তারপর কি হলো আপা? তারপর নূরকে তো তার আব্বা ত্যায্যপুত্র ঘোষণা করেছে, সেটা আগেই বলেছি। নূর আব্বাকে ভালোই চেনে, জানে আব্বা ভালোর ভালো কিন্তু খারাপের খুব খারাপ। সুতরাং ফিরে যাওয়ার কোনো রাস্তাই নেই। জানে না মারুক, বাড়িতে অন্তত ঢুকতে দেবে না আব্বা, মাফি চাওয়ার সুযোগই দেবে না তাকে। তাহলে এখন কি করব? আমির কথা শুনবো? চলে যাব আলেকজান্দ্রিয়া? কিন্তু সেখানে তো কিছুই চিনি না। নূর চেনে শুধু তার বাড়ি থেকে দোকানে যাওয়ার পথটুকু। পৃথিবীটা তার ওটুকুই। এর বাইরে নানা দেশের গল্প শুনেছে সে। শুনেছে আব্বার কাছে, বন্ধুদের কাছে, দোকানে আসা অনেক সওদাগরের কাছে। গল্প শুনে 14 বছরের কিশোর মনে মনে পৌঁছে গেছে সেই সব দেশে। সে দেশের পথে পথে কত ঘুরেছে সে, কত নতুন নতুন জিনিস দেখেছে। কিন্তু সেসব তো কল্পনা, আসলে তো সে কিছুই চেনে না।
জানে না ভিনদেশের রীতি রেওয়াজ। যদি সেখানে ঢুকতে না দেয় আমাকে, যদি তাড়িয়ে দেয়, যদি ধরে কয়েদ করে রাখে দুষ্টু লোকগুলো, যদি আমাকে মেরে দেয়, তাহলে? এমনই মন্দ ভালো অনেক কিছু ভাবতে ভাবতে আলেকজান্দ্রিয়ার জাহাজে চড়ে বসে নূর। ভাসতে ভাসতে একদিন পৌঁছেও যায় সে দেশে। নতুন দেশ, নতুন মানুষ, নতুন পোশাক, তার মাঝে নিজেকে বেমানান লাগে নূরের। সে দেশে সবাই ব্যস্ত, নূরের দিকে তাকানোর সময় নেই কারোর। কেউ এগিয়ে এসে জানতেও চায় না তার নাম, দেখেও দেখে না কেউ তাকে। নূর একজন দুজনকে শুধায়, এই যে শুনছেন? ইচ্ছে তার কোথায় একটু মাথা গোঁজার ঠাঁই মেলে সেটা জেনে নেওয়া, কিন্তু তার প্রশ্ন শোনে না কেউ, সময় নেই তাদের। বন্দর থেকে হাঁটতে হাঁটতে নূর চলে আসে বাজারে। এত বড় বাজার তাদের কায়রোতে দেখেনি সে, আর প্রত্যেকটা দোকানেই খদ্দেরের ভিড়। বিস্ময় মাখা চোখে সে দোকানগুলো দেখে, দোকানের মালগুলো দেখে, দেখে খদ্দেরদের। ঘুরতে ঘুরতে বাজারের ঠিক মধ্যিখানে একটা চকে এসে দাঁড়ায় সে। সেখানে একটা উঁচু বেদি, বেদির চারদিকে ভিড় করে আছে অনেকে। সেই বেদিতে একটা একটা করে লোক ধরে এনে দাঁড় করানো হচ্ছে, অনেক মেয়েকেও আনা হচ্ছে। পাশ থেকে একটা লোক নানা কায়দা করে অনেক কথা বলছে। ভিড় করা লোকগুলো নানা সংখ্যা বলছে, 100, 200, 300। তারপর এক সময় ওরা থেমে যাচ্ছে। তখন বলছে সেই পাশের লোকটা, যে অনেক কায়দা করে অনেক কিছু বলছিল। তারপরেই আবার বেদিতে আগের জনকে সরিয়ে অন্য জনকে ধরে আনা হচ্ছে। নূরের বেশ মজার লাগে এই খেলাটা। দারুণ তো, এমন খেলা তো কোনোদিন দেখিনি। কি খেলা এটা? খেলবে কি, এই খেলার নিয়মই তো সে জানে না। জানলে তার বন্ধুদের সঙ্গে ঠিক খেলতো। খেলা দেখতে মজে যায় নূর। অজ্ঞ নূর বোঝে না যে এটা কোনো খেলাই নয়। হাটে বাজারে দাস বিক্রি হয় এইভাবে। একসময় খেয়াল হয় তার খিদে পেয়েছে, তখনই খেলা দেখে মন উঠে যায় তার। এদিক সেদিক দেখতেই একটা রুটির দোকান চোখে পড়ে। ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে রুটির দোকানের সামনে এসে দাঁড়ায়। কি বাবু, রুটি দেবো নাকি? রুটি আর মিষ্টি বহু সুস্বাদু, দেবো নাকি? দেবেই তো, কিন্তু এর কি দাম দিতে হবে আমায়? হায় আল্লাহ, ছেলের কথা শোনো। আরে দাম তো দিতেই হবে, বিলোতে বসেছি নাকি আমি? দাম কত? 1 দিরহাম। 1 দিরহামে রুটির সঙ্গে মিষ্টি। এমন সস্তা তামাম বাজারে খুঁজে পাবে না। এমন খাসা মিষ্টিও পাবে না, আর এমন রুটিও পাবে না, বুঝলে? নূর দিরহাম দেওয়ার জন্য কোমরে হাত দিতেই দেখে থলেটা নেই। বুকটা ছ্যাঁত করে ওঠে তার। আম্মির দেওয়া দিনারের থলেটা সে সব সময় আগলে আগলে রেখেছিল। জাহাজে কিছু দিনার খরচ হয়েছে, বাকি পুরোটাই ছিল ওই থলিতে। জাহাজে ঘুমানোর সময়ও সেটা ভালো করে বেঁধে রেখেছিল কোমরে। জাহাজ থেকে নেমে আর খেয়াল করেনি থলেটা। কোন ফাঁকে যে সেটা খোয়া গেছে বুঝতেই পারে না সে। এবার সে কি করবে? হঠাৎ পৃথিবীটা অন্ধকার লাগে নূরের। আম্মির মুখটা ভেসে ওঠে চোখের সামনে, কান্না পায় তার। রুটিওয়ালার সামনে থেকে ছুটে পালায় সে। ছুটে যেতে চায় সে বন্দরের দিকে। ছেড়ে আসা জাহাজটায় একবার তন্ন তন্ন করে খুঁজে দেখতে চায়, কিন্তু শহর অচেনা, পথ ভুল করে নূর। পেছন থেকে চিৎকার করে ডাকে রুটিওয়ালা, আরে বাবু, আরে চলে যাচ্ছ কেন? আরে একবার খেয়ে যাও। আরে ও বাবু, আরে এ দারুণ রুটি, এমনটা তামাম বাজারে তুমি খুঁজে পাবে না। আরে বাবু শোনো এদিকে। ছুটতে ছুটতে অনেকটা চলে আসে নূর, তবু বন্দরে পৌঁছতে পারে না সে। পথঘাট সব কেমন তালগোল পাকিয়ে যায়। এ রাস্তা সে রাস্তা, এ গলি সে গলি পার করে একটা গলি থেকে বড় রাস্তায় বেরোতেই হঠাৎ জোরে ধাক্কা খায় নূর। ছিটকে চিৎপাত হয়ে পড়ে সে রাস্তার উপর। মাথাটা কেমন ভোঁ ভোঁ করে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই মনে হয় কেউ যেন তাকে টুপকে চলে গেল।
তখনই সে শুনতে পায় একদল লোক চিৎকার করছে। আমাকে আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি। মেরো না আমাকে, মেরো না, মেরো না। নূর দেখে সন্ডা মার্কা একদল লোক চিৎকার করতে করতে ছুটে আসছে তারই দিকে। তাদের আসতে দেখে নূরের জানটাই কলিজা থেকে বেরিয়ে যাওয়ার জোগাড়। রুটিওয়ালা কি তাহলে লোক পাঠালো তাকে ধরতে? সে ধরফর করে উঠে বসে, আবার পালানোর চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে উঠে দাঁড়ানোর। উঠতে পারে না সে। অসহায় নূর রাস্তার মধ্যেই বসে পড়ে, আবার ধপ করে। কাতর প্রার্থনা করে সে হাত জোর করে, আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমি কিছু করিনি। মেরো না, মেরো না, দয়া করে মেরো না, মেরো না। কিন্তু লোকগুলো নূরকে মারে না, ধরে না, ফিরেও তাকায় না। তারা তাকে পার করে চলে যায়। নূর তাদের সামনে দিয়ে চলে যেতে দেখে লোকগুলো ছুটতে ছুটতে রাস্তার বাঁক ঘুরে চোখের আড়ালে চলে গেছে। হাঁ করে সেদিকেই চেয়ে থাকে নূর। আর তখনই পেছন থেকে একটা হাত এসে পড়ে তার কাঁধে। নূর চোখ বুজে চিৎকার করে ওঠে ভয়। আমাকে মেরো না, মেরো না, মেরো না। থামবে বোকা হাদা কোথাকার। হঠাৎ মহিলা কণ্ঠ শুনে আরও চমকে যায় নূর। পিটপিট করে চোখ খুলে দেখে বোরখা পরা একটা মেয়ে দাঁড়িয়ে তার সামনে, মুখের নকাব মাথার ওপর তোলা। এত সুন্দরী মেয়ে নূর জীবনে দেখেনি। মেয়েটির বয়স তার থেকে কমই হবে, কিন্তু এই বয়সেই তার রূপের ছটায় চারদিক আলো হয়ে উঠেছে। টানা টানা দুটো চোখ, গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট, টিকোলো নাক, ধপধপে ফর্সা রং, সব মিলিয়ে কোনো দেবী মূর্তি দাঁড়িয়ে আছে তার সামনে। নূর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তার দিকে। কথা বলতে ভুলে যায় সে। মেয়েটা তাই দেখে বিরক্ত হয়ে বলে, রাস্তায় শুয়ে হাঁ করে দেখছো কি? মেয়ে মানুষ দেখনি কোনোদিন? নূর বলতে চায়, ঢের দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দরী দেখিনি। কিন্তু মুখে আসে তার অন্য কথা। আমি নূর, এখানে থাকি না। আমি জানি কুকুর ছাড়া রাস্তায় কেউ থাকে না। মানে আমি কুকুর নই, আমার নাম নূর। অনেকে আদর করেও কুকুরের নাম দেয় নূর। কিন্তু আমি তো মানুষ নূর। মানুষ? মানুষ মানে জানো, মান আর হুঁশ থাকলে মানুষ হয়। তোমার তো দেখছি কিছুই নেই। ওসব থাকলে কেউ এভাবে রাস্তায় শুয়ে শুয়ে মেয়ে দেখে? আমি শুয়ে আছি কোথায়? উঠে বসেছি তো। ভারী মজার মানুষ তো তুমি। আমি মজার মানুষ নই, আমি নূর। তখন থেকে কি তোতা পাখির মতো আমি নূর করে যাচ্ছ? তুমি নূর তো কি হয়েছে? সেলাম করতে হবে নাকি কাদামবুজি করতে হবে? সে আবার কি? ওসব ন্যাকামো ছেড়ে ওঠো তো, ওঠো ওঠো, জলদি ওঠো। আমারও তো সময় নেই তোমার দিকে চেয়ে বসে থাকার। না থাক সময়, তাতে কি? তাই বলে নূরকে উঠতে হবে? সে পারলে তো উঠবে। নূরকে অসার বসে থাকতে দেখে আরও চটে যায় মেয়েটা। ধমক দিয়ে বলে, আরে বলছি না ওঠো, উঠবে নাকি পড়েই থাকবে? তাহলে আমি চলি। নূর এবার তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, এই তো আমি উঠেছি। মাথা কিনে নিয়েছো ন্যাকা। আমি ন্যাকা নই, নূর। উফ, এ কি পাগলের পাল্লায় পড়লাম। বলি লেগেছে টেগেছে? কেন? বারে, এই যে আমার ধাক্কায় পড়ে গেলে তুমি, তাতে লাগেনি তোমার? কই না তো। তাহলে ঠিক আছে, যাই হোক, ধাক্কা মারার জন্য আমি দুঃখিত। আমি চলি। নূরকে বিদায় দিয়ে দেয় মেয়েটা। বোরখাটা টেনে আবার সে চলতে শুরু করে পথে। নূরও মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছন ধরে। ভুলে যায় সে দিনারির কথা, ভুলে যায় জাহাজে ফেরার কথা, ভুলে যায় জীবনের সব দুঃখ কষ্ট। মেয়েটা চারদিকে নজর রাখতে রাখতে খুব দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। তাকে অনুসরণ করতে নূরের হাঁটা ছেড়ে প্রায় ছোটা ধরতে হয়। সেটা লক্ষ্য করে মেয়েটা। কিছুটা গিয়েই কোমরে হাত দিয়ে ঘুরে দাঁড়িয়ে সে বলে, কি হচ্ছে কি? আমার পিছন পিছন আসছো কেন? তাহলে কোথায় যাব? জাহান্নামে যাও। দোহাই তোমার, আমার পিছনে এসো না।
বলি যে কাজে বাজারে এসেছো সেই কাজে যেতে পারছো না? আর যদি কাজ মিটেই গিয়ে থাকে তাহলে বাড়ি যাও। কিন্তু আমার যে বাড়ি নেই। ক্ষণিকের জন্য যেন স্তব্ধ হয়ে যায় মেয়েটা, তারপর একটু কড়া গলায় বলে, চলে যাও তুমি, আমার পিছু নিও না। মেয়েটা আবার ফিরে চলতে শুরু করে। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দুপা এগিয়ে মেয়েটা ছুটে ফিরে এসে নূরের পেছনে দাঁড়ায়। নূর খেয়াল করে দুটো লোক কিছু তল্লাশি করতে করতে এগিয়ে আসছে। এদের চিনতে পারে নূর। একটু আগেই একদল লোক ধর ধর চিৎকার করতে করতে তার সামনে দিয়ে দৌড়ে গেছিল। সেই দলে এরা দুজনও ছিল। ওদের দেখে ভয় পায় মেয়েটা, ফিসফিস করে বলে, শোনো, আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি। ওরা যদি ধরে তাহলে বলবে আমি তোমার বিবি। কিন্তু আমি তো তোমাকে চিনিই না। দোহাই তোমার, দোয়া করো। নূর কিছুই বুঝতে পারে না, সবকিছু এলোমেলো হয়ে যায় তার। মেয়েটা ছোট্ট একটা ঠেলা দিয়ে তাকে হাঁটতে বলে। সে মেয়েটার কথা মতো হাঁটতে থাকে। মেয়েটাও তার পিছন পিছন হেঁটে চলে। লোকগুলো নূরের সঙ্গে বোরখা ঢাকা মেয়েটাকে দেখেও দেখে না, ভাবে সত্যি নূরের বিবি বোধ হয়। লোক দুটোকে পার করে আরও অনেকটা এগিয়ে যায় দুজনে। চোখের আড়ালে চলে যায় লোক দুটো। একটু ফাঁক মতো একটা জায়গায় এসে থামে তারা। মেয়েটা নূরকে বলে, আমার একটা উপকার করবে? কি? আমাকে কোথাও লুকাবার ব্যবস্থা করে দেবে। কেন? তুমি লুকোবে কেন? কি করেছো তুমি? আর ওদের দেখে তুমি এত ভয় পেলে কেন? নূরের প্রশ্নে মেয়েটা একটু দ্বন্দ্বে পড়ে যায়। চারপাশটা একবার চোখ বুলিয়ে বলে, বলছি, সব বলছি। আগে চলো, এদের থেকে দূরে কোথাও নিয়ে চলো আমায়। দূরে কি নিয়ে যাবে নূর? সে যে নিজেই আলেকজান্দ্রিয়ায় নতুন। এই কিছুক্ষণ আগে জীবনে প্রথম পা রেখেছে সে এই দেশে। তবুও মেয়েটার আবদার উপেক্ষা করতে পারে না সে। হাঁটতে হাঁটতে তারা চলে আসে সমুদ্রের পাড়ে। সমুদ্রের ধার ধরে বেশ খানিকটা হেঁটে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছয় তারা। সন্ধে নেমেছে তখন। চারদিকে ঘন অন্ধকার। দেখা যায় ওই দূরে আলো ঝলমলে বন্দর। সেখানে জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে। বন্দরের লাগোয়া শহরটা সেজেছে আলোর সাজে। হয়তো তখনও হইহট্টগোল আর দৈনন্দিন ব্যস্ততায় মেতে আছে। কিন্তু এখানেই পৃথিবী নিচ্ছুম। ঢেউয়ের শব্দে ভাঙে নীরবতা। তারই মাঝে বসে মেয়েটা বলে, আমার নাম মারিয়াম, আমি তিসফুনের রাজকন্যা। রাজকন্যা? তুমি? কেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমার সৈন্য সামন্ত কোথায়? দাসীবাদীরা সব কি হাওয়া হয়ে গেল? ছিল, সব ছিল। মেসোপটেমিয়া অঞ্চলে এককালে কাশ উপজাতির বসবাস ছিল। সেই উপজাতির থেকেই সৃষ্ট এক জনগোষ্ঠীর দেশ তিসফুন। রাজকন্যা মারিয়াম এই তিসফুনের সুলতানের মেয়ে। তার অনেক ভাই, কিন্তু কোনো বোন নেই। তাই সে তার আব্বার আদরের দুলালি। তার আব্বা সুলতান তাকে লেখাপড়া শিখিয়েছে, যুদ্ধবিদ্যা শিখিয়েছে, ছবি আঁকা, নাচ গান, সেলাই পোড়াই সব শিখিয়েছে খুব যত্ন করে। কিন্তু তাকে বরাবর আটকে রেখেছে প্রাসাদের চৌহদ্দির মধ্যে। বড় করে তুলেছে তাকে সকলের চোখের আড়ালে। তবুও রাজকন্যার রূপ গুণের খবর চাপা থাকেনি। সে খবর পৌঁছে গেছে দেশ দেশান্তরে, এবং তখনই বেঁধেছে গণ্ডগোল। বিভিন্ন দেশ থেকে সুলতান শাহজাদাদের বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছে। আর আমার আব্বা প্রত্যেকটা সম্বন্ধ না করে দিয়েছে। কেন? তিনি কি তোমার শাদী দিতে চান না? না, ভয় পায় আব্বা। যদি তারা আমাকে কষ্ট দেয়, যদি মেরে ফেলে। তারপর? তারপর তারপর একদিন অদ্ভুত বার্তা নিয়ে আসে আর্মেনিয়া দেশের দূত। তিসফুনের মহান সুলতানের জয় হোক। হুজুর, আমি মহান আর্মেনিয়ান সম্রাট সাম্বাতের দূত। তার এক বিশেষ বার্তা নিয়ে এসেছি। কি বার্তা দূত? হুজুর, আমাদের মহান সম্রাট সাম্বাত তার মহান পুত্র দ্বিতীয় আষ্টের সঙ্গে আপনার শেহজাদি মারিয়ামের বিয়ে দিতে ইচ্ছুক।
তিনি আশা করেন এই প্রস্তাবে আপনি অবশ্যই রাজি হবেন, নতুবা সম্রাট সম্বাদ আপনার শেহজাদিকে হরণ করতে বাধ্য হবেন। এটা কি প্রস্তাব নাকি হুমকি? আপনি যা মনে করেন হুজুর। আমাকে নিয়ে যে এমন বিপদ হতে পারে আব্বা ভাবতে পারিনি কোনোদিন। এতদিন যেসব প্রস্তাব এসেছিল সেগুলো সবই ছিল অনুরোধ। সেগুলো না করে দিতে মুহূর্ত চিন্তা করেনি আব্বা। এই প্রথম প্রস্তাবের মোড়কে হুমকি আসে আব্বার কাছে, এবং সে হুমকি মুহূর্তে উপেক্ষা করতে পারে না আমার আব্বা। আর্মেনিয়ানরা আমাদের তুলনায় বরাবরই অনেক বেশি শক্তিশালী। আমাদের থেকে অনেক বড় সাম্রাজ্য তাদের, লোকজন, সৈন্য সামন্ত অনেক বেশি। আমাকে হরণ করার নামে যদি তারা যুদ্ধ ঘোষণা করে, তাহলে সেই যুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই আমাদের ছোট্ট দেশের। আমাদের 3 সেনাপতি আছে, তাদের নামে দুনিয়া কাঁপে। প্রথমজন বার্টাউট, দ্বিতীয়জন তার ভাই বার্তাস এবং তৃতীয়জন ফাসিয়ান। কিন্তু তাদের পক্ষেও আর্মেনিয়ানদের সঙ্গে পেরে ওঠা অসম্ভব, কারণ আর্মেনিয়ানরা সংখ্যায় প্রচুর। 3 সেনাপতি উজিরের সঙ্গে সালাহ করতে বসেন আমার আব্বা হুজুর। তাহলে কি করা যায় উজির? হুজুর, এমন সমস্যার সমাধান একটাই, রাজকুমারীকে আর্মেনিয়ান শেহজাদার দ্বিতীয় অ্যাস্টের হাতে তুলে দেওয়া। না, রাজকুমারীকে আর্মেনিয়ানদের হাতে তুলে দেয় না তিসফুন সুলতান, সে এক অন্য পরিকল্পনা করে। শোনো উজির, আজ রাতেই আমার বিশ্বস্ত 10 জন অনুচরের পাহারায় রাজকুমারী মারিয়ামকে রওনা করে দাও ভারতবর্ষের দিকে। ভারতবর্ষ? সে তো শুনেছি অনেক দূরে। দূরদেশই তো প্রয়োজন উজির, এমন দেশ যেখানকার খবর ওই আর্মেনিয়ানরা রাখে না, যেখানে গেলে আমার মারিয়াম সকলের নাগালের বাইরে সুরক্ষিত থাকতে পারে। তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। যদি তেমন বুঝি তাহলে তাকে আর ফিরিয়ে আনবো না এই দেশে, বরং আমি আমার এই দেশ ছেলেদের হাতে তুলে দিয়ে আমার বেগমকে নিয়ে চলে যাব ভারতবর্ষে। বাকি জীবনটা সেখানেই সুখে কাটিয়ে দেব। আমি সে কথা জানতে চাই না হুজুর। তাহলে রাজকুমারী মারিয়ামকে ভারতবর্ষে পাঠিয়ে দিলে আর্মেনিয়াম সম্রাট সাম্বাদকে কি জবাব দেবেন? ওদিকে উপযুক্ত জবাব না দিলে কি আর রেহাই পাওয়া যাবে? জানি। তাই কাল সকালে প্রাসাদ থেকে একটা মৃতদেহ নিয়ে পদযাত্রা বের হবে। পদযাত্রায় আমি থাকব সবার আগে, আর থাকবে আমার পরিবারের সকলে, থাকবে আমার উজির, নাজির, সৈন্য, সামন্ত, পাত্র, মিত্র সবাই। একজন রাজকুমারীর মৃতদেহ যে মর্যাদা পায়, সেই মর্যাদায় সৎকার করা হবে ওই মৃতদেহটা। লোকে জানবে রাজকুমারী মারিয়ামের মৃত্যু হয়েছে। আর্মেনিয়ান সম্রাটের প্রস্তাবে নারাজ রাজকুমারী আত্মহত্যা করেছে। যাও, ব্যবস্থা করো। তিসফুন সুলতানের পরিকল্পনা অনুযায়ী সে রাতেই দ্রুতগামী এক ছোট রণতরীতে ভারতবর্ষের দিকে রওনা হয়ে যায় রাজকুমারী মারিয়াম। সঙ্গে থাকে সুলতানের বিশ্বস্ত 10 জন অনুচর। ভারতবর্ষ? সে তো শুনেছি অনেক দূর। সেখানে না গিয়ে তুমি এখানে এলে কি করে? আর তোমার অনুচরেরাই বা কোথায়? আমার নয়, আমার আব্বার অনুচর। আমার দুর্ভাগ্য আমায় টেনে এনে ফেলল এখানে। এক রাতে জলদস্যুদের আক্রমণে তছনছ হয়ে গেল আমাদের জাহাজ। আমি তখন ঘুমিয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনি, ঘুম ভেঙে চমকে উঠি আমি। মন বলে বিপদ হয়েছে কোনো। মাথার কাছে রাখা তলোয়ারটার দিকে হাত বাড়াতেই 2 ডাকাত দরজা ভেঙে ঢোকে আমার ঘরে। তলোয়ার নিয়ে আমি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ি। প্রায় যখন কাবু করে ফেলেছি, ঠিক তখনই আরও একজন এসে পড়ে। দরজায় দাঁড়িয়ে সে একটা কি ছুঁড়ে মারে ঘরের মধ্যে। ঘরটা ধোঁয়ায় ভরে যায়। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। ঘুম ভাঙে যখন, তখন দেখি আমি এখানের বাজারে। আমাকে বিক্রি করতে নিয়ে এসেছে ওরা। তোমাকে
বিক্রি করতে? হ্যাঁ, দাসবাজারে। দাসবাজারে ভিড়ের মধ্যে পালানোর সুযোগ পেয়ে যায় মারিয়াম। সফলও হয় সে, কিন্তু শেষ মুহূর্তে তাকে দেখে ফেলে দস্যুরা, তাকে ধাওয়া করে। আর তখনই আর সেই সময় তোমার সাথে আমার ধাক্কা লাগে। হ্যাঁ, বুঝলাম। মানে এখন তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, আমাদের কিছু করারও নেই। দারুণ মজা, বলো? কিন্তু মজা বেশিক্ষণ থাকে না তাদের। সকাল হতেই দস্যুদল আবার তল্লাশি শুরু করে। তল্লাশি করতে করতে তারা পৌঁছে যায় নূর ও মারিয়ামের আস্তানায়, এবং তারা দেখেও ফেলে মারিয়ামকে। মারিয়াম আবার নূরের হাত ধরে ছোটে। দস্যুরাও তাড়া করে তাদের। এগুলি সেগুলি ঘুরে শেষে মারিয়াম ও নূর এক মসজিদে আশ্রয় নেয়। মসজিদের ইমাম সব শুনে তাদের ভরসা দেন। ভয় পেও না, এখানে কেউ তোমাদের ধরতে পারবে না, সে যত বড় মস্তানি হোক না কেন। পারেও না ধরতে। ডাকাত দলের লোকগুলো মসজিদের সামনে পর্যন্ত চলে আসে। তারা স্পষ্ট দেখতে পায় মারিয়াম ও নূরকে। তবুও মসজিদে ঢুকে তাদের ধরার সাহস হয় না ডাকাতদের। শেষে মসজিদের বাইরে নজরদারি বসায় তারা। লক্ষ্য রাখতে থাকে নূর এবং বিশেষ করে মারিয়ামের ওপর। মারিয়ামের দেশ তেসফোনে তখন তুলকালাম কাণ্ড। চুপ করো সবাই, চুপ করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর কোনো অজুহাত নয়, মারিয়ামকে খুঁজে বের করতেই হবে তোমাদের, নইলে কারোর রক্ষে নেই, কারণ নয়। হুজুর, হুজুর, শান্ত হন আপনি। দেশে দেশে লোক গেছে তাকে খুঁজতে। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। না 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 উজির, না, শুধু চেষ্টা করলেই হবে না। আমার মেয়েকে খুঁজে বের করতেই হবে, তাকে খুঁজে বের করতেই হবে। জলদস্যুর হামলার খবর পৌঁছতেই দিকে দিকে দূত পাঠানো হয় তেসফোন দরবার থেকে। সুলতানের পরিকল্পনাও আর গোপন থাকে না আর্মেনিয়ানদের কাছে। তারাও এর জন্য তিরস্কার করতে ছাড়ে না তাকে। কিন্তু আর্মেনিয়ানরা আর বিশেষ আগ্রহ দেখায় না, কারণ তাদের আগ্রহের কারণই বেপাত্তা। দিন যায়, মাস যায়, বছর যায়, মারিয়ামকে আর খুঁজে পাওয়া যায় না। একে একে ফিরে আসে দূতরা। তেসফোন সুলতান হুকুম দেন, গর্দান নেব, সব কটার গর্দান নেব আমি। দরকার নেই আমার এমন অপদার্থ লোকজনের। বৃদ্ধ উজির কাঁপতে কাঁপতে বলে, হুজুর, অনুমতি দেন তো কিছু বলতে চাই। আমি তোমার কোনো কথা শুনবো না, আর কোনো অজুহাত নয়। আমার মেয়েকে তোমরা কেউ খুঁজে আনতে পারোনি, হ্যাঁ? কেউ না। হুজুর, অনুমতি দেন তো, একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। এখনো বাকি আছে তোমার চেষ্টা? এতদিনেও সেটা করনি? কি তোমার সেই শেষ চেষ্টা? তেসফোনের সেরা গুপ্তচর এক বৃদ্ধা, বয়স হলেও কাজে চৌকস। তার সমকক্ষ গুপ্তচর তেসফোন কেন, আশেপাশের আর দেশগুলোতে নেই। এই বৃদ্ধাকেই দেওয়া হয় রাজকন্যাকে খুঁজে বের করার দায়িত্ব। সঙ্গে দেওয়া হয় একটি দ্রুতগামী জাহাজ ও 10 জন সেরা যোদ্ধা। বৃদ্ধাকে সাবধান করে দেয় সুলতান, আমার মেয়েকে যদি খুঁজে বের করতে পারো তাহলে তোমায় আমি খুশ করে দেব, কিন্তু যদি না পারো তাহলে তোমায় আমি সাপের গর্তে ফেলে হত্যা করব। আপনি ভরসা করতে পারেন হুজুর, আমি ঠিক খুঁজে বের করব তাকে। আর যদি না পারো? আমাকে সাপের গর্তে ফেলার আগে আমার এই মাথাটা নিজের হাতে কেটে আপনার পায়ে নিবেদন করব হুজুর। বুড়ি খোঁজা শুরু করে রাজকুমারী মারিয়ামকে। আবারও মাস ঘুরে বছর কেটে যায়। নানা দেশ ঘুরে একদিন বুড়ি এসে পৌঁছয় আলেকজান্দ্রিয়ায়। নূর এবং মারিয়ামের তখন বিয়ে হয়ে গেছে। তাদের ছোট্ট সুখের সংসার হয়েছে। মসজিদের ইমামের কৃপায় ডাকাতদের হাত থেকে রেহাই পেয়েছে তারা। ইমাম সাহেবই উদ্যোগ নিয়ে বাজারে একটা ছোট্ট দোকান খুলে দিয়েছে নূরকে। সেই দোকানেই একদিন মারিয়ামকে দেখে ফেলে সেই বুড়ি।
মারিয়ামের সামনে লম্বা কুর্নিশ করে দাঁড়ায় সে। দোকান তখন ফাঁকা। নূর গেছে খানা খেতে। মারিয়াম একা বসে পাহারা দিচ্ছে দোকানে। চমকে ওঠে মারিয়াম। বুড়ি বলে, আমাকে আপনার আব্বা হুজুর পাঠিয়েছেন রাজকুমারী। মারিয়াম ইতস্তত করে জানতে চায়, তুমি তুমি কে? এমন রসিকতা করবেন না রাজকুমারী মারিয়াম। আমি যে আপনার আব্বা সুলতানের দাসী, সে তো আপনি জানেন। আমার আব্বা সুলতান? জি রাজকুমারী মারিয়াম, এখন নিজের আব্বাকে চিনতে আপনি অস্বীকার করবেন না আশা করি। বহুদিন পরে এক চীনা লোক দেখে মারিয়ামের পুরনো কথা মনে পড়ে যায়। মনে পড়ে আম্মির কথা, মনে পড়ে আব্বার কথা। আর অভিনয় করতে পারে না মারিয়াম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার। বুড়ি তার চোখে পানি আরো উস্কে দিতে বলে, আপনার আম্মা, আব্বা, আপনার দাদারা সকলে খুব দুঃখে আছে। আপনি নিখোঁজ হওয়ার পর থেকে আপনার আম্মির শোকে খানা পিনা ছেড়ে শয্যাশায়ী। আপনার আব্বার দেশ শাসনে মন উঠে গেছে। আপনার দাদারাও যে হাহাকার করছে। বৃদ্ধা গুপ্তচরের সংবাদে চঞ্চল হয়ে ওঠে রাজকুমারী মারিয়ামের মন। একবার ভাবে ফিরে যাবে সে তেসফোনে, আবার পরক্ষণে নূরের কথা ভেবে মত বদলায়। নূর তার স্বামী, স্বামীর ঘরে যে একটা মেয়ের নিজের ঘর, নিজের সংসার। জন্মদাতা বাপের ঘর ছেড়ে নারীর টান ভুলে মেয়েরা আসে স্বামীর ঘরে। সেটা ছেড়ে যাওয়ার জন্য নয়, সেই ঘরটাকে আগলে রাখার জন্য। একটু ভেবে মারিয়াম সিদ্ধান্ত নেয় সে ফিরবে না আর তেসফোনে। স্পষ্ট করে সে জানিয়ে দেয় সেই বুড়িকে। কিন্তু ফিরে যে আপনাকে যেতেই হবে শাহজাদি। সুলতানের হুকুম। যে সুলতান এতদিন আপনাকে বুকে আগলে ধরে বড় করলো, তার হুকুম আপনি অগ্রাহ্য করছেন। ক্ষমা করবেন রাজকুমারী। হঠাৎ বুড়ি তার কোঁচর থেকে একটা থলি বের করে। মারিয়াম সরে যাওয়ার আগেই থলের থেকে এক মুঠো ধুলো নিয়ে মারিয়ামের মুখের সামনে বাতাসে উড়িয়ে দেয়। মারিয়াম আর দাঁড়িয়ে থাকতে পারে না, জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। তাকে বাঁচাতে নূর ছুটে আসতেই আড়াল থেকে বেরিয়ে আসে 10 জন যোদ্ধা, সকলেই তেসফোনের। তাদের কজন নূরকে আটকায়, বাকিরা মারিয়ামকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় নূরকে হাত মুখ বেঁধে ফেলে যায় দোকান ঘরের মধ্যে। বাইরে থেকে দোকানের ঝাঁপ টেনে দেয় তারা। এত দ্রুত সবকিছু ঘটে যায় আর কেউ কিছু টেরই পায় না। নূর ছটফট করতে থাকে, কিন্তু বাঁধন কিছুতেই আলগা হয় না তার। এক সময় ক্লান্ত হয়ে পড়ে নূর। ঝিমিয়ে পড়ে সে মেঝের ওপর। দু চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে নূর। অনেক রাতে ইমাম সাহেব এসে দোকানের বাইরে থেকে হাঁক পাড়েন, নূর, নূর মিয়া। ইমাম সাহেবের ডাকে সাড়া দিতে পারে না নূর। ছটফট করে ওঠে দ্বিগুণ শক্তিতে। তখনই চোখে পড়ে তামার জ্বালাটা। ওই বড় জ্বালাটা বিক্রির জন্য দোকানে সাজিয়ে রেখেছে সে বহুদিন। দড়ি বাঁধা শরীরটাকে মেঝের ওপর টেনে হিঁচড়ে সে নিয়ে যায় জ্বালাটার কাছে। শরীরের সব শক্তি দিয়ে জোড়া পায়ে লাথি মারে জ্বালাটায়। জ্বালাটা ছিটকে গিয়ে লাগে দোকানের ঝাঁপে। বিকট শব্দ হয়। শব্দটাই ইমাম সাহেবের মনে একই সঙ্গে কৌতূহল এবং শঙ্কা জাগায়। আরে আরে, চোর ঢুকেছে নাকি? এই এই মাইন মিয়া, আফজাল মিয়া, এদিকে এসো, এদিকে এসো তো, সবাই এদিকে এসো, একবার এদিকে এসো, এসো এসো। ইমাম সাহেব আশেপাশে ক্রেতা বিক্রেতাদের ডেকে জড়ো করেন। হাতের কাছে লাঠি সোটা যে যেটা পায়ে নিয়ে জড়ো হয় নূরের দোকানের সামনে। দোকানের ঝাঁপ তুলে আলো ধরা হয়। নূরকে পাওয়া যায় সেই মেঝেতে। কি নূর? এই এই তোলো তোলো তোলো, সবাই তোলো, ওকে তোলো। সবাই নূরের সাহায্যে এগিয়ে আসে। নূরের বাঁধন খোলা হয়। ইমাম সাহেব জিজ্ঞেস করেন, কি হয়েছে নূর? হুজুর, মারিয়াম
মারিয়াম, মারিয়ামের কি হয়েছে? হুজুর, ওরা ধরে নিয়ে গেছে মারিয়ামকে। কি ধরে নিয়ে গেছে? কারা? জানি না, একটা বুড়ি এসেছিল, সঙ্গে আরো লোক ছিল। ইমাম সাহেবের নির্দেশে লোকজন তত্ত্ব তালাশ শুরু করে। জানা যায় বন্দর থেকে একটা দ্রুতগামী ছোট জাহাজ ছেড়ে গেছে দুপুরে। জাহাজে একটা বুড়ি আর 10 জন যোদ্ধা ছিল। তারা সম্ভবত তেসফুন থেকে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তিসফুনই হবে। তিসফুন? কিন্তু তুমি কি করে জানলে নূর মিয়া? এই তো এতক্ষণ কিছুই বলতে পারছিলে না তুমি। মারিয়ামের দেশ যে তিসফুন, সে যে সেখানে রাজকুমারী। হ্যাঁ, রাজকুমারী? ইমাম সাহেব কেন, একমাত্র নূর ছাড়া আলেকজান্দ্রিয়ায় আর কেউই জানত না মারিয়ামের আসল পরিচয়। ইমাম সাহেব ভেবেছিলেন অনাথ মেয়ে মারিয়াম। দস্যুরা তাকে ধরে নিয়ে এসেছিল দাসবাজারে বিক্রি করতে। তার আসল পরিচয় জেনে ইমাম সাহেব বিস্মিত হন। তাহলে তো তিসফুন হওয়াই স্বাভাবিক, কিন্তু এতদিন পরে? আর্মেনিয়ার রাজকুমার ওকে শাদী করতে চেয়েছিলেন, কিন্তু ওর পরিবার রাজি ছিল না। তাই তারা ওকে ভারতবর্ষে পাঠানোর ব্যবস্থা করে। পরে পথে জলদস্যুরা ওকে অপহরণ করে এইখানে নিয়ে আসে। আল্লাহ মেরে খুদা! দোহাই ইমাম সাহেব, আপনার পায়ে পড়ি, কিছু একটা করুন, কিছু করুন সাহেব। আমার মারিয়ামকে আপনি বাঁচান। শান্ত হও নূর, কিছু তো একটা করতেই হবে। সে যাই হোক না কেন, এখন সে তোমার বিবি। আল্লাহর দরবারে আমি নিজে তোমাদের এ সম্পর্ক কবুল করিয়েছি। এ সম্পর্ক মিথ্যে হতে পারে না নূর। ইমাম সাহেবের চেষ্টায় এক কাপ্তান রাজি হয়। ইমাম সাহেবকে ভরসা দিয়ে বলে, চিন্তা করবেন না ইমাম সাহেব, আমরা 100 জন আছি জাহাজে। জলদস্যু কেন, গোটা তিসফুনের সৈন্যবাহিনীও আমাদের 100 জনের সামনে দাঁড়াতে পারবে না। খবর আছে তিসফুনের সুরক্ষা ব্যবস্থা গত কয়েক বছরে খুব দুর্বল হয়ে পড়েছে। চলো নূর, তিসফুন থেকে ফিরিয়ে আনি তোমার মোহাব্বত। কিন্তু তেসফুন সৈন্যবাহিনীর সামনে খড়কুটোর মতো উড়ে যায় জাহাজের 99 নাবিক ও একজন কাপ্তান। তেসফুনের বন্দরে পৌঁছতেই সে দেশের রক্ষীরা আসার কারণ জিজ্ঞাসাবাদ করে। উত্তরে কাপ্তান বলে, রাজকুমারী মারিয়াম আমাদের নূর মিয়ার বিবি। তাকে তোমরা অন্যায়ভাবে তুলে এনেছো আলেকজান্দ্রিয়া থেকে। আমরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। জাহাজিদের এমন সংকল্প শুনে তেসফুনের বন্দর রক্ষীরা তাদের আটক করতে আসে। বেঁধে যায় যুদ্ধ। গোটা জাহাজ সমেত 100 নাবিক ও নূরকে জীবিত আটক করে তারা। তাদের তোলা হয় সুলতানের সামনে। সুলতান তাদের স্পর্ধা দেখে চরম চটে যায়। ওদের কয়েদ করো কারাগারে। আমি ওদের এমন শাস্তি দেব যেন কোনো দেশের কোনো বান্দা আমার মারিয়ামের নাম পর্যন্ত উচ্চারণ করতে ভয় পায়। তেসফুনের অন্দরমহলেও তখন সকলের কপালে চিন্তার ভাঁজ। মারিয়াম খানা পিনা ছেড়ে শুধু কাঁদছে। এই কদিনেই তার শরীর দুর্বল হয়ে পড়েছে। হারিয়ে গেছে রূপের জৌলুস। আম্মিকে সে বলেছে সব। বলেছে জলদস্যুদের কথা, বলেছে নূরের কথা, বলেছে তাদের সুখী সংসারের কথা। উত্তরে আম্মি তাকে বলেছে, যা হয়েছে সব ভুলে যা বেটি। এমন ভুল তো হতেই পারে। তোর আব্বা গুরুমাতার সঙ্গে কথা বলেছেন। তিনি নিদান দিয়েছেন 100 মানুষের রক্তে তোকে স্নান করালে তোর শুদ্ধিকরণ হবে, মুছে যাবে সব ভুল। তেসফুনের গুরুমাতা সে দেশের পাপ পুণ্যের শেষ কথা। তিনিই তেসফুনবাসীর ধর্মকর্মের কর্ত্রী। তার কথায় তেসফুনবাসী ঈশ্বরের সামনে মাথা ঝোঁকায়। তার কথাতেই শয়তানকে ঘেন্না করতে শেখে। বংশ পরম্পরায় স্বয়ং সুলতান মেনে চলে তার কথা। এক অদ্ভুত নারী তিনি। তার মৃত্যু নেই, তিনি চিরন্তন। তার নিদানেই মারিয়ামের শোধনের ব্যবস্থা হয়। সুলতানের নির্দেশে বন্দি নাবিকদেরই দাঁড় করানো হয় বলির জন্য।
একে একে সকলের মাথা কেটে রক্ত সংগ্রহ করা হয় জ্বালায়। শেষে আসে নূরের পালা। থামো, 100 জনের রক্ত সংগ্রহ হয়ে গেছে, আর প্রয়োজন নেই। নূরের পালা আসতেই বলি থামিয়ে দেন গুরুমাতা। নূরকে দেখিয়ে তিনি বলেন, এই ছেলেটি নিতান্তই ভাগ্যবান বলে আমি মনে করি, তাই ওর পালা এসেছে সবার পরে, ঠিক 100 জন পূর্ণ হওয়ার পরে। ওকে ছেড়ে দাও, আমি ওকে আমার আশ্রমের প্রহরী নিযুক্ত করলাম। ভাগ্যের জোরে নূর রক্ষা পায় সে যাত্রায়। তার দায়িত্ব পড়ে গুরুমাতার আশ্রমের দরজায়। তিসফুনে আসার পর থেকেই সেই সন্ধ্যায় প্রথম সে মারিয়ামকে দেখতে পায়। মারিয়ামকে নিয়ে তার আব্বা সুলতান ও আম্মি আসে গুরুমাতার আশ্রমে। সে রাতে মারিয়ামকে আশ্রমে থাকতে হবে, পরদিন হবে তার শুদ্ধিকরণ। মারিয়ামকে রেখে বাকি সকলে চলে গেলে নূর চুপি সারে মারিয়ামের খোঁজ শুরু করে। এ ঘর সে ঘর ঘুরতে ঘুরতে সে এসে পড়ে গুরুমাতার সামনে। তুমি এখানে কি করছো? তোমার কাজ তো প্রধান ফটকে। মার্জনা করবেন গুরুমাতা, আমি মারিয়ামকে খুঁজছি। কি আস্পর্ধা তো তোমার কম নয়। তুমি তুমি রাজকুমারীর নাম ধরে ডাকছো? তুমি জানো সুলতান শুনলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেবেন। আগে সে আপনাদের রাজকুমারী, আমার কাছে সে আমার বিবি। কি? নূরের উত্তরে চমকে ওঠেন গুরুমাতা। ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে যান তিনি। বুঝতে চেষ্টা করেন কি বলছে নূর। তার বিবি মারিয়াম? মানে মানে তোমার সঙ্গেই শাদী হয়েছে রাজকুমারী মারিয়ামের? তুমি সেই যার সঙ্গে ঘর করেছে রাজকুমারী, সেই দোকানদার? জি হুজুরাইন, আমি সেই নূর। তোমার সাহস তো কম নয়। তোমার ভাগ্য ভালো সুলতান এখনো জানতে পারেননি তোমার আসল পরিচয়। জানলে তোমাকে খুন করতেন তিনি। তার হাতে খুন হতে আমার আপত্তি নেই হুজুরাইন, শুধু আমার মারিয়ামকে ফিরিয়ে দিন আপনারা। চুপ করো বেয়াদব! চুপ করে না নূর। সে মারিয়ামকে পেতে নাছোড় বান্দা। গুরুমাতার কাছে কাতর আর্জি জানায় সে। ফিরিয়ে দিন আমার মারিয়ামকে, ওকে ছাড়া আমি মরে যাব। আমি জানি সেও আমাকে ছাড়া মরে যাবে। হয়তো লোকের চোখে বেঁচে থাকবে সে, কিন্তু সে বাঁচা শুধু শরীরের, মনের বাঁচা নয়। একটা জীবন্ত লাশের মতো আপনাদের মারিয়াম আপনাদের হয়ে থাকবে। সেটা কি ঠিক হবে গুরুমাতা? নূরের কথায় স্তম্ভিত হয়ে যান গুরুমাতা। শান্ত স্বরে তিনি বলেন, তুমি তুমি এখন ফটকে যাও নূর। আমাকে আমার ঈশ্বরের কাছে প্রশ্ন করতে দাও কোনটা ঠিক আর কোনটা ভুল। ঈশ্বরের কাছে নয় গুরুমাতা, নিজের মনকে, নিজের হৃদয়কে প্রশ্নটা। ফটকে যাও তুমি। আমাকে আমাকে একা ছেড়ে দাও। যাও। গুরুমাতার ধমকের পরে আর কিছুই করার বা বলার থাকে না নূরের। ফটকে এসে ভাবতে থাকে সে, নিজের সর্বনাশ নিজের চোখে দেখবে নাকি সকলের সামনে চিৎকার করে ডাকবো আমার মারিয়ামকে, উন্মাদের মতো ছুটে যাব তার কাছে। আমি জানি এতে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু মারিয়ামকে ছাড়া কি লাভ বেঁচে থেকে? নূর যখন প্রায় ঠিকই করে ফেলেছে যে সে বিদ্রোহ করবে, তাতে তার মৃত্যু নিশ্চিত, তবুও আর ঠিক তখনই গুরুমাতা তাকে ডাকেন। শোনো। চমকে ওঠে নূর গুরুমাতার ডাকে। ছুটে গিয়ে মাথা নত করে দাঁড়ায় সে গুরুমাতার সামনে। গুরুমাতা বলেন, আশ্রমের সামনের এই পথ ধরে ডান দিকে সোজা গেলে সমুদ্র, সমুদ্রের পার ধরে আবার ডান দিকে হেঁটে গেলে বন্দর। মনে থাকে যেন। জি জি হুজুরাইন। এক কাজ করো, তুমি এখনই বেরিয়ে পড়ো। বন্দরে তোমার জন্য দেখবে একটা ছোট রণতরী অপেক্ষা করছে। তার ক্যাপ্টেনের কাছে যাবে। সে তোমার নাম জানতে চাইবে। নাম বললেই তোমাকে সে তুলে নেবে জাহাজে।
তারপর পৌঁছে দেবে তোমায় আলেকজান্ড্রিয়ায়। আর আর আমার মারিয়াম? তোমার মারিয়াম? আমারই তো। তোমার মারিয়ামও তোমারই হবে নূর, এটুকু তোমাকে কথা দিলাম আমি। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। যাও যাও, দেরি করো না, যাও। অপরাধ নেবেন না গুরুমাতা, আমি আমার মারিয়ামকে ছাড়া যাব না। তাতে যদি আমার জান যায় তো যাক, আমি মারিয়ামকে নিয়েই যাব। আহ নূর, যা বলছি করো, কথা বাড়িও না। দেরি করলে তোমারই ক্ষতি। একবার সূর্য উঠে গেলে আর কোনো দিন ফিরে পাবে না তোমার মারিয়ামকে। যা বলছি তাই করো, যাও। ফিরে পাবো না? নূর গুরুমাতার কথা শুনে ছোটে, রুদ্ধশ্বাসে ছুটে পৌঁছে যায় রণতরীতে। কাপ্তানকে এক নিঃশ্বাসে বলে, আমি নূর, আমাকে গুরুমাতা পাঠিয়েছেন। গুরুমাতা? গুরুমাতার নাম শুনে আর নাবিকরাও এগিয়ে আসে। কাপ্তান তাদের বলে, ও নিয়ে ভাবতে হবে না তোমাদের, তোমরা নোঙর তোলো, আমাদের যেতে হবে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া? কেন, সেখানে কি? কোনো প্রশ্ন নয়, যেমন আদেশ দিয়েছি তেমন করো। দাঁড়াও 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 ভাই সাব, গুরুমাতার আশ্রমে ওই ভিনদেশি শয়তানটাকে প্রহরী নিযুক্ত করা হয়েছে আজই। কোন ভিনদেশি শয়তান? আরে ওই যেটাকে বলি দেওয়া হয়নি, ওই যারা এসেছিল রাজকুমারীকে নিয়ে যেতে। তাতে কি? ওরা তো এসেছিল আলেকজান্দ্রিয়া থেকেই। রাজকুমারীকে ওরা আলেকজান্দ্রিয়ায় বন্দি করে রেখেছিল। এটা এটা সেই শয়তানটা নয় তো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমি আজকে গিয়েছিলাম বলি দেওয়া দেখতে। তোমরা বৈঠক বসাবে নাকি আমার আদেশ মানবে? আগে বলো, এই ছেলেটা ওই শয়তানটাই কিনা। বলো, কি ষড়যন্ত্র করছো তুমি? তোমাদের স্পর্ধা তো কম নয়, আমার আদেশ নিয়ে প্রশ্ন তুলছো। তোমার থেকে আমাদের রাজকুমারী আমাদের কাছে আগে। আগে আমাদের প্রশ্নের জবাব দাও। জবাব চাই? তাহলে এই নাও। কোমর থেকে তলোয়ার বার করে ঝাঁপিয়ে পড়ে কাপ্তান নাবিকদের উপর। নাবিকরাও দল বেঁধে রুখে দাঁড়ায়। লড়াই শুরু হয় জাহাজের মধ্যেই। দু চারটে আক্রমণ নূরের দিকেও ছিটকে আসে। অল্পের জন্য রক্ষা পায় নূর, কিন্তু কোনো নাবিক রক্ষা পায় না কাপ্তানের হাত থেকে। একে একে জাহাজের 10 জন নাবিকের প্রত্যেককে খুন করে কাপ্তান। সকলের দেহ সমুদ্রের পানিতে ফেলে নিজেই নোঙর তোলে সে। জাহাজের পাল খুলে দেয়, সমুদ্রের হাওয়া লাগে পালে। জাহাজ বন্দর ছেড়ে এগিয়ে চলে। কাপ্তান আকাশের মেরু তারার দিকে তাকিয়ে বলে নূরকে, আপাতত আমরা ঠিকই চলেছি, কিন্তু এই হাওয়া বন্ধ হয়ে গেলে দাঁড় টানতে হবে। পারবে তো একা টানতে? অন্ধকার সমুদ্রে ছুটে চলে জাহাজ। নূর মুক্তি পায়, কিন্তু মারিয়ামকে ফিরে পায় না। এই মুক্তির কি দাম? মারিয়ামকে এত ভালোবাসো তুমি? জানের চেয়েও বেশি। কাপ্তানকে তার জীবনের গল্প শোনায় নূর। কিন্তু গুরুমাতা তো কথা দিয়েছেন তোমায়, তুমি ফিরে পাবে তোমার মারিয়ামকে। মারিয়াম? শুধু মারিয়াম? অনেকক্ষণ ধরে দেখছি তোমার সাহস তো কম নয়। নিজের দেশের রাজকুমারীকে নাম ধরে ডাকছো। কি হয়েছে তাতে? তুমিও তো শুধু নাম ধরেই ডাকছো। সে আমার বিবি, আমি ডাকতেই পারি। তাহলে আমিও পারি, কারণ সে আমি নিজে। কি? কাপ্তানের কথার অর্থ খুঁজে পায় না নূর। সে হাঁ করে চেয়ে থাকে কাপ্তানের মুখের দিকে। আকাশের চৌহদ্দির চাঁদের আলোয় রহস্যময় লাগে কাপ্তানের মুখ। দাড়িগোফের জঙ্গলের আড়ালে জমাট বাঁধা ধাঁধার সমাধান খুঁজে পায় না নূর। কাপ্তান তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলে, বলে, বোকা হাঁদা কোথাকার। বোকা হাঁদা কোথাকার? নূর যেন বিশ্বাসই করতে পারে না নিজের কানকেই। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অস্ফুটে সে বলে ওঠে, মারিয়াম তুমি? হাসিতে ফেটে পড়ে মারিয়াম। মুখের নকল দাড়িগোঁফ খুলে ফেলে সে। নূর জড়িয়ে ধরে তার মারিয়ামকে, চুমুতে ভরিয়ে দেয় তার সারা গাল। ছাড়ো ছাড়ো, কি করছো অসভ্য কোথাকার। বিশ্বাস হচ্ছে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে ফিরে পেয়েছি মারিয়াম। কিন্তু কি করে হলো এসব? সবই হয় গুরুমাতার মতলবে। গুরুমাতা তার এক বিশ্বস্ত কাপ্তানকে খবর পাঠিয়ে ডেকে আনেন সেই রাতেই।
তারপর তার জায়গায় মারিয়ামকে সাজিয়ে পাঠিয়ে দেন জাহাজে। কিন্তু এই খবর নূর জানতে পারে না, এবং জানতে পারে না মারিয়ামও তার জীবনে আর কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। থামলে কেন বেগম? আর কি বিপদ হলো শোনাও। আজ যে আর সময় নেই হুজুর, ভোর হয়ে গেছে। আচ্ছা আপা, নূর যে মারিয়ামকে নিয়ে পালিয়ে এলো, তিসফোনের গুপ্তচর সেই বুড়িও জানতে পারলো না? বুড়ি তখন কোথায়? সুলতান তো আর বুড়িকে নিজের মেয়ের ওপর নজর রাখার দায়িত্ব দেননি তখন। তিনি গুরুমাতার হেফাজতে মেয়েকে রেখে এসেছিলেন। এর চেয়ে সুরক্ষিত জায়গা আর কি ছিল তার কাছে? তার মানে গুরুমাতা সুলতানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? কথায় বলে, প্রেম আর যুদ্ধে সবই ন্যায্য। আচ্ছা, একটা কথা বলো বেগম, সুলতান কি এত সহজে ছেড়ে দিলেন ওদের? যে লোক পাঠিয়ে একবার ভিনদেশ আলেকজান্দ্রিয়া থেকে ধরে এনেছে তার মেয়েকে, রীতিমতো অপহরণ করে এনেছে, সে কি কখনো ছাড়তে পারে হুজুর? আপনার কি মনে হয়? পারে না, অবশ্যই ছাড়তে পারে না। দেখলে দুনিয়াজাদ, এতদিনে তোমার আপার পেট থেকে আগামীকালের গল্প উদ্ধার করে নিতে পেরেছি। কি গল্প হুজুর? এই যে সুলতান আর মারিয়ামকে ধরে আনলো তিসফুনে। গোস্তাখি মাফ হুজুর, সুলতান ছাড়বেন না সেটা বলেছি আমি, কিন্তু আবার ধরে আনলো কিনা সেটা কিন্তু বলিনি। আনলো না বলছো? কিন্তু যদি না ছেড়ে দেয় তাহলে ধরে আনবে না তো কি করবে সুলতান? মেরেও তো দিতে পারে। মানে খুন? না 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 বেগম, মারার কথা বলো না। ওদের বাঁচিয়ে রাখো তুমি। বলো বলো, ওরা বাঁচলো? সে তো আজ রাতেই জানা যাবে হুজুর। যে সুলতান নিজের মেয়েকে এত ভালোবাসে, সে কি এত নিষ্ঠুর হতে পারে? খুন করতে পারে মেয়েকে? বিশ্বাস হয় না। অবশ্য অবিশ্বাসী বা করি কি করে? নূরকেও তো তার আব্বা কম ভালোবাসত না। তাকে তো রাতারাতি ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিল। কি জানি কি হবে, জানা যাবে আগামী পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, নূর, অভিজিৎ বিশ্বাস, রুটিওয়ালা, শুভদীপ্ত ভট্টাচার্য, মারিয়াম, অধ্যায় সাহা, সুলতান, শেখর, দুধ, রামস্বরূপ গাঙ্গুলি, উজির, স্পন্দন দাস, ইমাম, সুদীপ্ত ঘোষ, বুড়ি, তৃণাঞ্জনা দাস। অন্যান্য চরিত্রে সঙ্গীতা গাঙ্গুলি, সায়ন্তন ঘোষ, আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।